ফ্রিতে আজ যা কিছু দেওয়া হয় তার জন্য মূল্য চোকাতে হয়। জানি না কাল বেঁচে থাকবো কি মরে যাব, জানি না কালকের সূর্যোদয় দেখতে পাবো কি পাবো না, জানি না এই ভিডিওটা থাকবে কি থাকবে না, কিন্তু এই কথাগুলো আমি বলবো। আজ শিক্ষক দিবস, আজ নাকি শিক্ষকদের দিন, অথচ আজ এই শিক্ষকরাই সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি নিপীড়িত। এই শিক্ষকরা যারা জাতির মেরুদণ্ড, এই শিক্ষকরা যারা হাজার হাজার ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করে, সেই শিক্ষকরা আজ বেকার। সেই শিক্ষকদেরই আজ হাজার হাজার কথা শুনতে হয়। আমরা এমন এক রাজ্যে বসবাস করছি, এই বাংলায় নাকি হাজার হাজার মহাপুরুষের জন্ম। এই বাংলা যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মেছেন, এই বাংলা যেখানে বিবেকানন্দ জন্মেছেন, এই বাংলা যেখানে রাজা রামমোহন রায় জন্মেছেন, এই বাংলা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছেন, অথচ এই বাংলায় আজ শিক্ষা ব্যবস্থায় কি অবস্থা, অথচ এই বাংলায় শিক্ষকদের কি হাল, অথচ এই বাংলায় ছেলেমেয়েগুলোর কি অবস্থা। শিক্ষা আজ কোথায় নেমে গেছে, শিক্ষা আজ কোন নিম্নে নেমে গেছে। আমরা কতটা জঘন্য জাতি, আমরা কতটা নিকৃষ্টতম জাতি যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটুকুকে পর্যন্ত সঞ্চয় রাখতে পারিনি। আমাদের শিক্ষা ব্যবস্থার আজ একই হাল, একই অবস্থা। আজ শিক্ষক দিবসের দিন এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। জানি না কাল আমার কি অবস্থা হবে, জানি না কাল বেঁচে থাকবো কি মরে যাব, জানি না কালকের সূর্যোদয় দেখতে পাবো কি পাবো না, জানি না এই ভিডিওটা থাকবে কি থাকবে না, কিন্তু এই কথাগুলো আমি বলবো। কেননা এই শিক্ষকদের জন্য আর এই আমার ছাত্রদের জন্য আমি লড়ে যাব। আমার এই ছাত্ররা, একবার ভাবুন তো শিক্ষা ব্যবস্থা আজকে কোন নিম্নে নেমে গেছে। যে নিম্নে নেমে গেছে শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে টেনে তোলার দায়িত্ব কারা নেবে? এই বাংলার অবস্থা আজ কি হচ্ছে? ছেলেমেয়েগুলো এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা একটু একটু করে নিচের দিকে নামছে, অধঃপতনে যাচ্ছে। কি হবে ভবিষ্যতে? কি হবে আমাদের ভবিষ্যৎ? ভবিষ্যৎটা কি এভাবেই নষ্ট হতে থাকবে একের পর এক ছাত্রের? জানি না এর উত্তর কি, জানি না এগুলো কারা করছে, জানি না কোথায় আছি। এই বাংলাই তো সবকিছু ছিল একদিন, এই বাংলার মানুষরাই তো ব্রিটিশদের একদিন তাড়িয়েছিল, অথচ আজ আমরা পারছি না একটুখানি শিক্ষার জন্য লড়তে, এই শিক্ষা ব্যবস্থাকে একটুখানি ভালো করতে। একবার ভাবুন তো আমাদের মায়েদের কথা, আমাদের বাবাদের কথা, তারা তো খুব সামান্য ক্লাস অবধি পড়েছিলেন, কিন্তু তারপরেও তারা কতটা নলেজেবল ছিল, কতটা জ্ঞানী ছিল। আমার মা ক্লাস 7 অবধি পড়াশোনা করেছে এবং আমার বাবা ক্লাস 4 পাস করেছে, তারপরেও তারা যতটা শিক্ষার মান ছিল, আমাদের মান অনেক নিচে। আমি মাস্টার্স করেছি এবং এখনকার ছেলেমেয়েরা যারা মাস্টার্স করছে, যারা গ্র্যাজুয়েশন করছে, তাদের শিক্ষার মান কতটা নেমে গেছে। একটা সময় ছিল যখন শিক্ষা গ্রহণ করলে একটা নাম পাওয়া যেত, আজ শিক্ষা গ্রহণ করলে বেকার হতে হয়, আজ শিক্ষা গ্রহণ করলে না খেতে পেয়ে মরতে হয়। কি অবস্থা হয়েছে আজ দেখুন একবার, কি অবস্থা হয়েছে আজ এই বাংলার। ভাবলে অবাক লাগে যে ছোটবেলায় পড়েছিলাম যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, আজ পড়াশোনা করলে গাড়ি ঘোড়া তো দূরের কথা, পেটে ভাতটুকু পর্যন্ত জোটে না, না খেয়ে থাকতে হয়। কোথায় আছি আমরা, কোন জায়গায় আমরা বাস করছি? আমার মা একটা কথা বলে সব সময় যে কোনো কিছু কখনো ফ্রিতে নিবি না, যদি মূল্য না দিতে শিখিস তাহলে সেই জিনিসটা অর্জন করেও তুই তার মূল্য বুঝবি না। তাই আগে মূল্য দে, তারপরে বুঝবি। আমি নিজে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি এবং হাজার হাজার ছেলেমেয়েরাও এভাবেই পড়াশোনা করেছে। একবার ভাবুন তো আজ যখন ফ্রিতে কেউ হাজার হাজার টাকা পেয়ে যাচ্ছে, তাহলে তারা কোন দিকে যাবে? তাহলে তারা নিচের দিকে নামবে নাকি উপরের দিকে নামবে? কোন সমাজে আমরা আছি? টাকা দিয়ে সব ভবিষ্যৎ কিনে নেওয়া হচ্ছে, টাকা দিয়ে ছেলেমেয়েগুলোকে নষ্ট করা হচ্ছে। কোন জায়গায় আমরা যাচ্ছি? এর প্রতিবাদ কি কেউ করবে না? কোনোদিন কি এর কোনো সুরাহা হবে না? কোনো সমাধান কি কোনোদিন আসবে না? একবার ভাবুন। একটা গল্প বলি আপনাদের, শুনুন কিভাবে আমাদের কোনো মূল্য ছাড়া কোনো জিনিস যদি পাই সেটা ধ্বংস করে। ভাবুন একবার, একটা ছেলে মেয়ে যখন পড়াশোনা করে, অনেক খেটে খেটে পড়াশোনা করে, অনেক কষ্ট করে নাম্বার পায়, তারপরে স্কলারশিপ পায়। সেই স্কলারশিপের টাকায় কিন্তু তার পড়াশোনা দিব্যি চলে। স্কলারশিপ পেয়ে বেশ ভালোভাবে পড়াশোনা করা যায়। আমি নিজে স্কলারশিপ পেয়েই পড়াশোনা করেছি। তো স্কলারশিপ পাওয়ার জন্য আমি খাটতাম, পড়তাম, আবার একটা ভালো রেজাল্ট করতাম, স্কলারশিপ পেতাম, পড়তাম। কিন্তু একবার ভাবুন তো, কেউ পড়াশোনা করলো না, কোনো কারণে পড়াশোনা না করে একদম বেকার অবস্থায় ফ্রি কেউ 10,000 টাকা পেয়ে গেল,
ফ্রি ফ্রি কেউ 4,000 টাকা পেয়ে গেল, 5,000 টাকা পেয়ে গেল, তাহলে সে কি পড়াশোনা করবে? তার মানে পড়াশোনার মানটা কোথায় যাচ্ছে? পড়াশোনার মানটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। একটা গল্প বলি শুনুন, তাহলে বুঝতে পারবেন যে মূল্য ছাড়া যদি কোনো জিনিস পাওয়া যায় তাহলে সেটা কতটা ভয়ানক হতে পারে। একবার একটা মানুষ, একটা সাধারণ মানুষ একটা প্রদীপ পেয়েছিল, ঠিক যেরকম আলাদিনের প্রদীপ হয় ঠিক সেরকম প্রদীপ। এই প্রদীপটা তার যে কোনো 4টে ইচ্ছেকে পূরণ করতে পারত। এই যে 4টে ইচ্ছেকে পূরণ করতে পারত, সে খুব খুশি হয়েছিল। সে ভেবেছিল এবার আমি যা চাইবো তাই পাবো। তাই সে অনেক খুশিতে সেই প্রদীপ নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন সে বাড়ির দিকে যাচ্ছিল তখন তার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। সেই বন্ধুটা বলল, এই প্রদীপ থেকে পাওয়া জিনিসগুলো নিস না, ফ্রিতে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কখনোই ভালো হয় না। কিন্তু সে লোভে পড়ে সেই প্রদীপটা নিয়ে বাড়ি চলে গেছিল। সে তার বন্ধুর কথা শোনেনি, বোঝার চেষ্টা করেনি। সে ভেবেছিল আজ আমি যা চাইবো তাই পেয়ে যাব, এর জন্য তো আমাকে কোনো মূল্য দিতে হবে না, কেননা চিরাগ, ওই যে জিন, ওই যে প্রদীপ ছিল, সেই প্রদীপ থেকে সে যা চাইবে তাই পেয়ে যাবে। কিন্তু সে কখনো ধারণাও করেনি যে তার জন্য তাকে কতটা মূল্য চোকাতে হবে। এবার সে বাড়ি পৌঁছালো, বাড়ি পৌঁছে এবার সে সবার ফার্স্টে চাইলো যে আমার কাছে কোটি কোটি টাকা চলে আসুক, আমার কাছে লাখ লাখ টাকা চলে আসুক। সে বলল চিরাগকে, ওই প্রদীপকে, যে আমাকে অনেক লাখ লাখ টাকা দাও, আমাকে অনেক কোটি কোটি টাকা দাও। ঠিক তার কিছুক্ষণ বাদেই দেখলো তার দরজার সামনে একটা লোক এসে দাঁড়িয়েছে। দরজা ঠক ঠক করতেই সে বাইরে গিয়ে দেখলো সে হাজার হাজার টাকার থলে নিয়ে তার সামনে দিয়েছে। সে দেখে প্রচন্ড খুশি হয়ে গেল যে এত এত টাকা আমি পেয়ে গেছি। কিন্তু তার পরেক্ষণেই সেই লোক তাকে বলল, আমার গাড়ির সামনে আপনার ছেলে পড়ে গেছে এবং আপনার ছেলের মৃতপ্রায় অবস্থা, মারা যাবে, তার জন্যই ক্ষতিপূরণ বাবদ আমি এতগুলো টাকা দিলাম। এই কথাটা শোনার পর সে সত্যিই আবার বুঝতে শুরু করলো যে তার দ্বারা কতটা ভুল হয়েছে। মূল্য ছাড়া যে জিনিসটা সে পেয়েছিল সেটা তার একটা মূল্যকে কেড়ে নিল। তো একটা জিনিস ভালো করে বুঝুন, মূল্য ছাড়া যদি কিছু পাওয়া যায় তাহলে সেটা কোনো না কোনো মূল্যকে নিয়ে নেবেই। ফ্রিতে আর যা কিছু দেওয়া হয় তার জন্য মূল্য চোকাতে হয়। পৃথিবীতে ফ্রিতে কিছু পাওয়া যায় না, ফ্রিতে যা পাওয়া যায় তার জন্য এক বিরাট মূল্য দিতে হয়। তারপর সে বলল, আমি আমার সন্তানকে চাই, আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই, আমি আর কিচ্ছু চাই না, এই হাজার হাজার টাকা টাকা আমি কিচ্ছু চাই না, আমি আমার ছেলেকে ফেরত পেতে চাই। তার কিছুক্ষণ বাদে তার কাছে একটা খবর এলো যে তার ছেলে হসপিটালে একটু একটু করে ভালো হচ্ছে, তার ছেলের সমস্ত বিপদ কেটে গেছে। কিন্তু ঠিক তার পরেক্ষণেই সে হঠাৎ খবর পেল তার স্ত্রী মারা গেছে। এই কথাটা শোনার পর সে আবার হঠাৎ করে ভয় পেয়ে গেল, এবার কি হবে? তাহলে সে যদি আবার স্ত্রীর প্রাণ ফিরে পেতে চায় তাহলে আবার অন্য কোনো প্রাণ চলে যাবে না তো? একটা জিনিস পেতে গিয়ে অন্য এক মূল্য তো চোকাতে হবে তাকে। এই যে মূল্য চোকানো, সে ভয় পেয়ে গেল এবং সেই প্রদীপটাকে নিয়ে ফেলে রেখে আসলো। সে আর কখনোই তার পরবর্তীতে ফ্রিতে কোনো জিনিস নেওয়ার কথা ভাবেইনি। ভাবুন একবার, ফ্রিতে যা কিছু পাওয়া যায় তার পিছনে কিন্তু মূল্য চোকাতে হয়, কিন্তু আমরা কখনোই এটা ভেবে দেখি না যে এর জন্য কতটা মূল্য দিতে হবে, এক ভয়ানক মূল্য দিতে হবে। আমি একবারও বলছি না আজকে এই যে অবস্থা হয়েছে, আজকে এই যে হাল হয়েছে, আজকে এই যে শিক্ষা ব্যবস্থা নিম্নে নেমে গেছে, আজ ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে, এর পিছনে কোনো দলীয় অংশের হাত আছে, এর পিছনে কোনো কিছু আছে। কিন্তু একবার ভাবুন তো, যে বা যারা এই অবস্থাটা করেছে তাদের পরিণতিটা কি হতে পারে। একবার ভাবুন যে আমরাই তো সবচেয়ে বড় দোষী, আমরাই তো তাদেরকে নিয়ে এসেছি। আমরা যদি তাদেরকে না নিয়ে আসতাম তাহলে তারা কিন্তু আজ আমাদের মাথায় চড়ে আমাদেরকে খেতে পারতো না। একবার ভাবুন এই দোষটা কাদের? জনগণ যদি তাদেরকে ক্ষমতা না দিত, জনগণ যদি এই নেতা মন্ত্রীগুলোকে এত পাওয়ার না দিত, এই নেতা মন্ত্রীকে তৈরি না করত, তারা যদি একবার বুঝতো যে এই ব্যক্তিটা খারাপ, আমি এর জন্য যাব না, একটা ভোটও দেব না, লোভে পড়ে তারা একের পর এক ভোট দিয়ে আজ তাদের জন্য আমাদের খেসারত দিতে হচ্ছে। তো কেন? এটা আর কতদিন চলবে? কতদিন আমরা লোভী হয়ে থাকবো? আমরা বাঙালিরা কতদিন এই লোভের বশে হাজার হাজার সমাজকে নধঃপতনে দেখবো, নষ্টের দিকে দেখবো? একবার ভাবুন, মনে হতে পারে আমি কোনো একটি দলীয়র কথা বলছি, কিন্তু না, শুধু কি আমাদের ওয়েস্ট বেঙ্গল, শুধু কি আমাদের স্টেট? কিন্তু একবার ভাবুন তো, যখন রেলের পরীক্ষা হয়, রেলের পরীক্ষার পরে
তার সিট এমন এক জায়গায় পড়ে যে গরিব নিম্নবিত্ত সমাজ সেখানে পৌঁছাতেই পারে না। কলকাতার একটা ছেলে এনটিপিসির মনে করুন পরীক্ষা দিয়েছে, অথচ তার সিট পড়েছে ভুবনেশ্বরে, এবং তার ভুবনেশ্বরে যে সেখানে থেকে পরীক্ষা দিয়ে আবার ফিরে আসার সামর্থ্যটুকু নেই। সে ভুলে যায় চাকরির কথা, সেই নিম্নবিত্ত শ্রেণীর পরিবারের মানুষজন ভুলে যায় চাকরির কথা। এখনো গ্রুপ ডির পরীক্ষা হয় না, সমস্ত পরীক্ষা পিছিয়ে যায় এক এক করে। এসএসসির এমন এমন জায়গায় সিট পড়ে যেখানে যাওয়াটা দুষ্কর হয়ে পড়ে, এবং হয়তো কেউ পৌঁছে গেলেও সেখানে গিয়ে দেখে যে তার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, তার সিট অন্য এক জায়গায় পড়েছে, হয়তো সে সেদিন আর পরীক্ষা দিতে যেতে পারবে না। সেখানে যাওয়ার পর সেখানে গিয়ে মাউস কাজ করে না, এটা কাজ করে না, ওটা কাজ করে না, সেটা কাজ করে না, কম্পিউটার বন্ধ হয়ে যায়, হাজারটা সমস্যা। ভোটের সময় তো কোনো সমস্যা হয় না, না কোনো যান্ত্রিক ত্রুটি, আবার না কোনো যোগাযোগ ব্যবস্থার ফেলিয়ার। হ্যাঁ, ভোটের সময় হেলিকপ্টার নিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও চলে যাওয়া যায়, কিন্তু এই পরীক্ষার সময়ই যত ঘোটালা, এই পরীক্ষার সময়ই যত সমস্যা, এই ছাত্রদের সময়ই যত সমস্যা, এই ছাত্রদের পরীক্ষার সময়ই যাতায়াত ব্যবস্থার সমস্যা, যান্ত্রিক ত্রুটি, সমস্ত রকমের সমস্যার সম্মুখীন হতে হয় এই ছাত্রদেরই। এই ছাত্ররাই পরীক্ষা দিতে গিয়ে দেখে ফ্যান চলছে না, এটা চলছে না, ওটা চলছে না, সেটা চলছে না, হাজারটা প্রবলেম শুধুমাত্র এই ছাত্রদের জন্য। কিন্তু ভোটের সময় কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করা যায় শুধুমাত্র সিকিউরিটির পিছনে, কিংবা এই ভোটের জন্য, যেখানে এটা অনেক কম খরচে করে শিক্ষার পিছনে অনেক অনেক হাজার হাজার টাকা খরচ করা যেত, কিন্তু শিক্ষার জন্য কোনো কিছুর বালাই নেই, শিক্ষার জন্য কিচ্ছু নেই। কিন্তু ভোটের জন্য, আমি আবারও বলছি, ভোটের জন্য কোটি কোটি টাকা খরচ করা যায়, ভোটের সময় হেলিকপ্টার নিয়ে গ্রামে পৌঁছে যাওয়া যায়, কিন্তু শিক্ষার জন্য কিচ্ছু হয় না, শিক্ষার জন্য কিচ্ছু হয় না কখনো। শিক্ষা নিচের থেকে নিচে নেমে যাক, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। তারা চায় এক মূর্খ জাতি, যে মূর্খ জাতিকে লোভ দেখালেই তারা পিছন থেকে ঘুরঘুর করে তাদের পিছনে সুরসুর করে চলবে, এবং তারা তাদের এই ভূতের রাজত্বকে বজায় রাখতে পারবে। হ্যাঁ, আমাদেরকে ভূতে পেয়েছে, এই ভূতেরা আমাদেরকে ঘাড় মুটকে মুটকে খাচ্ছে, আমাদের শিক্ষাকে খেয়ে ফেলছে, আমাদের সংস্কৃতিকে খেয়ে ফেলছে, আমাদের সমস্ত কিছুকে এক এক করে খেয়ে ফেলছে, আর আমরা চুপচাপ মুখ বুজে সব দেখছি। কেননা আমরা এক মূর্খ জাতি, কেননা আমরা অশিক্ষিত হয়েছি। আজ আমরা শিক্ষাকে বঞ্চিত করছি, কেননা শিক্ষা গ্রহণ করলে মার পড়বে, বেত পড়বে। শিক্ষা ছেড়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য। শিক্ষাকে ছেড়ে দিলেই আমরা খুশি থাকবো, শান্তিতে থাকবো, 2-5 হাজার টাকা নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো, ভালো থাকবো। শিক্ষা নিয়ে কি হবে? শিক্ষার আলোকে নিয়ে কি হবে? শিক্ষার আলো থেকে যত পিছনে আসা যাবে, অন্ধকারে ডুবে যাওয়া যাবে, ততই ভালো। এটাই চায় কিছু মানুষ। কেন শিক্ষার সাথেই এটা? কেন নিটের রেজাল্ট বেরোয় না? নিটের সাথে স্ক্যাম হয়, হাজারটা পরীক্ষার সাথে স্ক্যাম হয়, হাজার হাজার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলা হয়। কেন কেন সেগুলো সব এখানেই হচ্ছে? কেন এই শিক্ষা ব্যবস্থাটাকে এত টাকা টেনে বার করে দেওয়ার কথা ভাবা হচ্ছে? শিক্ষা ব্যবস্থাকে এই হাল করার পিছনে আসল উদ্দেশ্যটা কি? এগুলো কি আমরা কখনো ভেবে দেখার চেষ্টা করি না? আজকে এমন এক পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি, যেখানে যাদের টাকা আছে তারা শিক্ষাকে গ্রহণ করতে পারছে, যার টাকা নেই তাদের শিক্ষাটা আস্তে আস্তে নিম্নের দিকে নামছে। ভাবুন তো একবার, এই সরকারি স্কুলগুলো উঠে গেলে এই গরিব মানুষগুলো কোথায় যাবে? কোথায় যাবে এই গরিব মানুষগুলো? শিক্ষার আজ মাপকাঠিটা কোথায় বাড়ছে? শিক্ষা তো ফ্রি ছিল, শিক্ষা তো আমাদের জন্মগত অধিকার ছিল। এই অধিকার থেকে আমাদের এক এক করে কারা বঞ্চিত করছে? আমরা কেন বঞ্চিত হচ্ছে এই অধিকার থেকে? আমরা কেন শিক্ষাকে গ্রহণ করছি না? এই যে শিক্ষা, এই শিক্ষাই কি আমাদের শিক্ষা ছিল? এই শিক্ষাই কি মানুষ তৈরি করছিল? যে শিক্ষা আজ অমানুষ তৈরি করে হাজার হাজার মানুষের ভবিষ্যৎকে নিচের দিকে নামাচ্ছে এবং ঠেলে দিচ্ছে এক ঘন তীব্র অন্ধকারের দিকে। অবাক লাগছে আমার এই কথাগুলো বলতে আজকের দিনে, খারাপ লাগছে আমার ছেলে মেয়েদের জন্য, আমার ছাত্রদের জন্য এবং ভবিষ্যতের জন্য, যে তাদেরও কি অবস্থা হবে, তাদের কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে। অবাক লাগে আমার যে কোথায় আমি বাস করি।